আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হাজির হয়েছি মাস্টার্স শ্রেণী বর্ষের ছাত্রদের জন্য গ্রামীণ অর্থনীতি কোর্সটি নিয়ে। তো আমি যথারীতি যে বিষয়টি আলোচনা করছিলাম তোমাদের সাথে, সেটি হচ্ছে এগ্রিকালচার বা কৃষি থার্ড চ্যাপ্টার নিয়ে। অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে টপিকগুলো নিয়ে, সেগুলো হচ্ছে বাংলাদেশের কৃষির উৎস এবং কাঠামো। হ্যাঁ, বাংলাদেশের কৃষি ঋণের উৎস এবং কাঠামো। এরপরে যে টপিকটা, সেটি হচ্ছে তোমার কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। অর্থাৎ এর মধ্যেই তোমার কি রয়েছে, টপিক হলো কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস, ইনস্টিটিউশনাল এগ্রিকালচারাল ক্রেডিট, তাই না? প্রাতিষ্ঠানিক উৎস সমূহ। এবং এরপরে আমি যেটা আলোচনা করব যে প্রাতিষ্ঠানিক তোমার উৎসের সুবিধা অর্থাৎ অ্যাডভান্টেজ এবং অসুবিধা কি কি রয়েছে সেগুলো, অসুবিধা সমূহ। আরেকটি টপিক আলোচনা করব, সেটি হলো তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক যে উৎস, এটার মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে পার্থক্য সমূহ। হ্যাঁ, তো এই টপিকগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথম হলো বাংলাদেশের কৃষি ঋণের উৎস এবং কাঠামোর মধ্যে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস সমূহ কোনগুলো এবং এটার সুবিধা আর অসুবিধাগুলো কি কি। এরপর দেখব কৃষি প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রথমত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো তোমরা বলো তো? যেমন বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এরপরে গ্রামীণ ব্যাংক, তাই না? তারপরে সমবায় ব্যাংক, এগুলোই তো মূলত। তাহলে দেখব হচ্ছে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো রয়েছে, প্রাতিষ্ঠানিক উৎস সমূহ। এর মধ্যে প্রথমত যেটি আছে সেটি হলো বাংলাদেশ ব্যাংক, তারপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কৃষি ব্যাংক, তারপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আর 4 নম্বর যেটা, সেটি হলো বাণিজ্যিক ব্যাংকও কৃষি ঋণ দিয়ে থাকে, তাই না? বাণিজ্যিক ব্যাংক। তারপরে যেটা, সেটি হচ্ছে সমবায় ব্যাংক। লাস্ট যেটি, সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক।
তো প্রিয় ছাত্ররা, দেখো প্রাতিষ্ঠানিক উৎসসমূহ বা ইনস্টিটিউশনাল যে সোর্সেস অফ এগ্রিকালচারাল ক্রেডিট, হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক প্রথমত, তারপরে হচ্ছে 2 নম্বরে কৃষি ব্যাংক, এরপরে বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, এরপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক। এক এক করে জানবো কি উপায় বা কিভাবে তারা হচ্ছে ঋণগুলো প্রদান করে থাকে। প্রথমত দেখো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি করে? কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সরাসরি কৃষি ঋণটা দিয়ে থাকে না, এটা হচ্ছে একটা মাধ্যম, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তোমার সমবায় ব্যাংকের বা বাংলাদেশ কৃষি ব্যাংক এদের মাধ্যমে হচ্ছে কৃষকদেরকে কৃষি ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে। তারপরে সেটি হচ্ছে, অর্থাৎ সে হচ্ছে ইনডিরেক্টলি এই ঋণটা প্রদান করে থাকে। আর খ নম্বর সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে কি করে, এই কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে কৃষির উন্নয়নের জন্য। এক্ষেত্রে তারা বিভিন্ন পারপাসে ঋণ দিয়ে থাকে, যেমন হচ্ছে তারা গরু গবাদি পশু ক্রয়ের জন্য ঋণ প্রদান করে থাকে। তারপর যেটা করে সেটি হচ্ছে তোমার কৃষিজাত যেসব ফসল রয়েছে, সেই ফসলগুলো গুদামজাতকরণের জন্য ঋণ প্রদান করে থাকে। এটি বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করে, অর্থাৎ কৃষির উন্নয়নের জন্য কৃষকদেরকে বিভিন্নভাবে ঋণ প্রদান করে থাকে কে? বাংলাদেশ কৃষি ব্যাংক। তারপরে থার্ড সেটি হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কি করে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী এলাকার মধ্যে, অর্থাৎ রাজশাহী ডিভিশনের মধ্যে যত হচ্ছে এলাকা রয়েছে বা সাব পয়েন্ট রয়েছে, সেখানে এই কৃষি ঋণটা বিতরণ করে থাকে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা এই এলাকাগুলো নিয়ে কি সৃষ্টি, ঠিক আছে। তো এরাও বিভিন্ন উদ্দেশ্যে কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে। 1987 সালে মূলত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যাত্রা শুরু হয়। হ্যাঁ, এরা হচ্ছে কিভাবে ঋণ প্রদান করে? কৃষকদেরকে শস্য উৎপাদনের জন্য ঋণ প্রদান করে। তারপর এরপরে পশু পালনের জন্য, অর্থাৎ পশু পালন করে যেন কৃষকরা হচ্ছে স্বাবলম্বী হতে পারে, এই পশু পালনের জন্য ঋণ প্রদান করে থাকে। এরপর কৃষি যন্ত্রপাতি, অর্থাৎ কৃষি যে যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলো ক্রয় করার জন্য কৃষকদের ঋণ প্রদান করে থাকে। হ্যাঁ, এটা হলো 3 নম্বর পয়েন্টটা গেল, যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এরপরে 4 নম্বর সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।
কমার্শিয়াল ব্যাংক কি করে? কমার্শিয়াল ব্যাংক 1977 সাল থেকে কৃষকদেরকে কৃষি ঋণ প্রদান করে আসতেছে। এরপর থেকে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন মানুষদের ঋণ প্রদান করে থাকে। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 1977 সাল পর্যন্ত শুধুমাত্র কৃষকদেরকে কৃষি ঋণটা প্রদান করত। এরপরে তাদের কর্মকাণ্ড আরো বিস্তৃত হলো, তারা সব পয়েন্টে সব সেক্টরে হচ্ছে তারা কৃষি ঋণ তারা ঋণ প্রদান করলো, শুধু নট অনলি এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে। এরপর তোমার এই যে বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক হচ্ছে এই কাজটা করে থাকে। সোনালী ব্যাংক কৃষি ঋণ প্রদান করে। হ্যাঁ, সোনালী ব্যাংক বিআরডিবির অধীনে তারা কৃষি ঋণটা প্রদান করে থাকে। কারা? সোনালী ব্যাংক 1977 সাল থেকে শুরু করেছে, তারা হচ্ছে বিআরডিবির অধীনে এই কৃষি ঋণটা প্রদান করা শুরু করে। এরপর তারা কি করে? এরপর থেকে তারা হচ্ছে সবার জন্য অর্থাৎ কৃষি ঋণটা প্রদান করা শুরু করে, ঠিক আছে। এরপরে আসবো 4 নম্বর পয়েন্টটা। 4 নম্বর পয়েন্ট আছে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক এই কৃষকদের কৃষি ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে। এরপরে গ্রামীণ ব্যাংক। তোমরা জানো যে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র কৃষকদের, গ্রামের অসহায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে বিভিন্নভাবে ঋণ প্রদান করে, দরিদ্র কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে। তো এই ছিল বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহ। এই প্রাতিষ্ঠানিক উৎসসমূহের যেমন সুবিধা রয়েছে আবার অসুবিধাও রয়েছে। তো প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের কিছু সুবিধাসমূহ প্রথমে দেখব। প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধাসমূহ। এক নাম্বার সেটা হচ্ছে তোমার ঋণের ভার প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের একটা অন্যতম যে সুবিধা সেটা হচ্ছে ঋণের ভারটা কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসের মতো এরকম সুদের পরিমাণটা অনেক বেশি থাকে না। এটা কৃষকদের কাছে এই ভারটা কম মনে হয়, অনেকাংশেই কম মনে হয়। 2 নম্বরটা হচ্ছে ঋণ পরিশোধ। তোমার দেখা গেল কৃষক হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সে আর ঋণের ভার বহন করতে পারছে না। হ্যাঁ, সে নিঃস্ব হয়ে গেল বা দেউলিয়া হয়ে গেল, তখন প্রাতিষ্ঠানিক উৎসসমূহ একটা অন্যতম সুবিধা হলো, সেটি হচ্ছে তারা কোনো তফসিলের মাধ্যমে আবার ওই কৃষককে কিছুটা হচ্ছে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের সলভেন্ট করে তাদের এমন একটা অবস্থা তৈরি করে, এমন একটা সিচুয়েশন হয় যে তারা পরবর্তীতে আবার তাদের ঋণ শোধ করার মতো একটা অবস্থায় এসে দাঁড়িয়ে যায়। 3 নম্বর সেটি হলো তোমার গ্রুপ ভিত্তিক ঋণ প্রদান। গ্রুপ ভিত্তিক ঋণ প্রদান। প্রাতিষ্ঠানিক উৎসসমূহের একটা অন্যতম সুবিধা হলো যে এটা হচ্ছে একটা সমবায়ের মাধ্যমে গ্রুপ ভিত্তিক করে ঋণ প্রদান করে কৃষকদের মধ্যে, যাতে করে তারা হচ্ছে অনেক, এটা তাদের একটা প্রত্যক্ষ ভাবে হলেও যে কৃষকদের জন্য একটা অনেকাংশেই উপকারে চলে আসে, ঠিক আছে। যে গ্রুপ ভিত্তিক ঋণ প্রদানটা এটা তাদের অনেক উপকারে লাগে। হ্যাঁ, 4 নম্বর সেটি হচ্ছে সুনির্দিষ্ট নীতিমালা ও শর্ত। সুনির্দিষ্ট নীতিমালা ও শর্ত।
প্রাতিষ্ঠানিক উৎসের অন্যতম একটা সুবিধা হলো যে এখানে সুনির্দিষ্ট নীতিমালা থাকে যে হ্যাঁ তুমি তোমাকে আমি ঋণ প্রদান করছি, তা এটার মাধ্যমে তুমি হচ্ছে উৎপাদন করবে এবং এর পরবর্তীতে আমাদেরকে এটা হচ্ছে ঠিকঠাক মতো এই ঋণ শোধ করবে, ঠিক আছে। এরকম সুনির্দিষ্ট নীতিমালা বা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে দেওয়া হয় বলে এই 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 যে ঋণের যে প্রাতিষ্ঠানিক উৎসের এটা একটা বড় সুবিধা, হ্যাঁ, যে সুনির্দিষ্ট একটা নীতিমালা রয়েছে এবং শর্তের সাপেক্ষে ঋণ প্রদান করা করে। তারপরে হচ্ছে যেটা সেটি হচ্ছে কাঠামোগতভাবে শক্তিশালী। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক উৎসের একটা অন্যতম প্রধান সুবিধা যেটা সেটা হচ্ছে কাঠামোগতভাবে শক্তিশালী। হ্যাঁ, কি প্রাতিষ্ঠানিক উৎস তার একটা নির্দিষ্ট কাঠামো রয়েছে এবং যেটা হচ্ছে খুব বেশি শক্তিশালী। এর কারণে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ প্রদান বা ঋণ গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 6 নম্বর যেটা সেটা হচ্ছে ঋণের দক্ষ ব্যবহার। ঋণের দক্ষ ব্যবহার প্রাতিষ্ঠানিক ঋণের অন্যতম একটা সুবিধা যেটা সেটা হলো এটা ঋণের এই যে দক্ষ ব্যবহার বা ওই যে মিস ইউজ বলে না সেটা হয় না, এটা প্রপার ইউজ হয়, প্রপার ইউটিলাইজ হয়, ঠিক আছে। তো তোমার এই যে ঋণের দক্ষ ব্যবহার হওয়ার কারণে কিন্তু তারা এই ঋণটা পরবর্তীতে ফেরত পায়, ঠিক আছে। এটা একটা বড় সুবিধা, তদারকি হয় আসলে। প্রাতিষ্ঠানিক উৎসের যেমন সুবিধাগুলো রয়েছে পক্ষান্তরে এর অসুবিধাও রয়েছে, ঠিক আছে। অসুবিধাগুলো কি কি? প্রাতিষ্ঠানিক ঋণের অসুবিধাগুলো হলো সময় সাপেক্ষ। প্রাতিষ্ঠানিক ঋণের ঋণ পেতে অনেক সময় লেগে যায়, ঠিক আছে। অনেক নিয়ম কানুন বাধ্যবাধকতা থাকে, যার কারণে কৃষক এটাতে হচ্ছে আগ্রহী হয় না। হ্যাঁ, সে কি করে এটা খুব ঝামেলাপূর্ণ মনে করে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কৃষক ম্যাক্সিমাম ক্ষেত্রে অশিক্ষিত থাকে, যার কারণে এসব নিয়ম কানুন তার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। এই কারণে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস থেকে সে ঋণ নিতে খুব একটা আগ্রহ দেখায় না, এটা একটা বড় সমস্যা। 2 নম্বর যেটা সেটা হচ্ছে জামানত। প্রাতিষ্ঠানিক উৎসের থেকে ঋণ গ্রহণ করতে হলে তাকে কিছু কিছু জামানত প্রদান করতে হবে, এটা যেটা হচ্ছে বাধ্যতামূলক। এটাও কৃষকের জন্য একটা অনেক ঝামেলাপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। এই কারণে এটা একটা বড় একটা সমস্যা। 3 নম্বর যেটা সেটা হলো প্রাতিষ্ঠানিক আর্থিক যে ব্যাপারটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎসে আর্থিক সুদের হারটা কম হলেও এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক যে ব্যাপার রয়েছে প্রাতিষ্ঠানিক সুদের হারটা আবার কিন্তু বেশি, যেটা একটা এটি কিন্তু প্রাতিষ্ঠানিক ঋণের একটা অন্যতম একটা অসুবিধা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা আর অসুবিধাগুলো কি কি সেটা আমরা জানলাম। এরপরে আসো প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে পার্থক্য সম্ভব। প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে পার্থক্য রয়েছে, সেগুলো হলো নিয়মের দিক থেকে কিন্তু একটা পার্থক্য রয়েছে। যেমন
প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আর অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে কিছু নিয়মের মধ্যেও কিছু হেরফের রয়েছে। যেমন প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে নিয়ম অনেক বেশি স্ট্রেইট, আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের ক্ষেত্রে সেটা কিন্তু কম। হ্যাঁ, 2 নম্বর যেটা সেটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার দিক থেকে হচ্ছে পার্থক্য রয়েছে। প্রাতিষ্ঠানিক উৎস উৎপাদনশীল ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে, আর অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে উৎপাদনশীল আর অনুৎপাদনশীল এই দুই ক্ষেত্রেই ঋণ প্রদান করে থাকে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে কম বেশি দিক থেকেও পার্থক্য রয়েছে। সেটি হলো তোমার প্রাতিষ্ঠানিক উৎসে কম বেশি পরিমাণে ঋণ পাওয়া যায়, আর অপ্রাতিষ্ঠানিক উৎসে সেটা কম পাওয়া যায়। আর 4 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে ঝুঁকি। জামানত জামানত হলো তোমার জামানতের দিক থেকেও প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পার্থক্য রয়েছে। সেটি হলো জামানত দিতে হয় না। প্রাতিষ্ঠানিক উৎসে অবশ্যই জামানত লাগে, যেটা হচ্ছে বাধ্যতামূলক, আর অপ্রাতিষ্ঠানিক উৎসে জামানতটা বাধ্যতামূলক নয়। 5 নম্বর যেটা সেটা হচ্ছে ঝুঁকি। ঝুঁকির দিক থেকেও হচ্ছে ঋণ আদায়ের ঝুঁকি রয়েছে প্রাতিষ্ঠানিক উৎসে, আর অপ্রাতিষ্ঠানিক উৎসে হচ্ছে কি হচ্ছে ঝুঁকি রয়েছে, আর প্রাতিষ্ঠানিক উৎসে এটা নেই। হ্যাঁ, ঝুঁকিটা কম। 6 নম্বর যেটা সেটা হচ্ছে তদারকির দিক থেকেও পার্থক্য রয়েছে। তদারকির দিক থেকে পার্থক্যটা হলো প্রাতিষ্ঠানিক উৎসে এটা যে অপ্রাতিষ্ঠানিক উৎসে খুব তদারকিটা খুব বেশি হয়, আর ওটাতে প্রাতিষ্ঠানিক উৎসে কম থাকে সেটা। 7 নম্বর যেটা সেটা হলো গ্রহীতার স্বাধীনতা। গ্রহীতার স্বাধীনতা দিক থেকেও প্রাতিষ্ঠানিক উৎস আর অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন প্রাতিষ্ঠানিক উৎসে কিন্তু গ্রহীতার তেমন কোনো স্বাধীনতা থাকে না, আর অপ্রাতিষ্ঠানিক উৎসে গ্রহীতার স্বাধীনতা রয়েছে। শোষণ প্রাতিষ্ঠানিক উৎসে এই যে ঋণের শোষণটা সেই অর্থে থাকে না, বাট অপ্রাতিষ্ঠানিক উৎসে কিন্তু এই ঋণের শোষণটা রয়েছে, ইচ্ছামতো হচ্ছে সুদ নেয়। ঠিক আছে, তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই ছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।